একদিকে রিপন মিয়া ভাইরাল হয়েছিল 2019 সালে, আবার আরেকদিকে কাঁচা বাদামের ভুবন বাদ্যকর ভাইরাল হয়েছিলেন 2021 সালের দিকে। যদিও কাঁচা বাদাম যে পরিমাণ ভাইরাল হয়েছিল, রিপন মিয়া তার আশেপাশেও নেই, কিন্তু আজকে 5-6 বছর পর খেয়াল করলে কাঁচা বাদামের মতো ভাইরাল হওয়া সেই 2018 সালে ভাইরাল হওয়া একটা সময় তোরে আমার সবই ভাবিতাম, এবং তুরস্কের সেই আইসক্রিম বিক্রেতা, এদের কাউকে এখন আর তুমি দেখতে পাবে না। অন্যদিকে রিপন মিয়া, রাজুদা এরা অতিরিক্ত ভাইরাল না হয়েও মোটামুটি লেভেলে ওইসব অতিরিক্ত ভাইরাল হওয়া ব্যক্তিদের থেকে অনেক ভালোভাবেই ইন্টারনেটে টিকে আছে, এবং তাদেরকে আমরা আরো কয়েক বছর আগেও যেমন ইন্টারনেটে দেখেছি, এখনো সেই রকম ভাবেই দেখে যাচ্ছি, যেটাই প্রমাণ করে যে ইন্টারনেটে ভাইরাল হওয়া সহজ, কিন্তু টিকে থাকা কঠিন। তোমরা যারা দীর্ঘদিন ধরে ইউটিউবে বা ফেসবুকে কোনো মতে তোমাদের চ্যানেল গ্রো করতে চাচ্ছ, কোনো মতে একটা ভিডিও ভাইরাল করতে চাচ্ছ, তারা আজকের ভিডিওতে এইসব ভাইরাল হওয়া ব্যক্তিদের ভুল থেকে এমন কিছু শিখতে পারবে যেটা তারা না জানলেও তোমরা কিন্তু জানতে পারবে। আর তোমরা যারা গত ভিডিওতে তোমাদের সমস্যা নিয়ে কমেন্ট করেছিলে, তাদের মধ্যে কয়েকজনের কমেন্টের রিপ্লাই এই ভিডিওতে যে কোনো অংশে দেওয়া হবে, তাই হাতে সময় ও মনোধৈর্য নিয়ে দেখতে থাকো। রিপন মিয়া 2019 সালের দিকে অদ্ভুত কিছু ডায়লগের জন্য ফেসবুক এবং ইউটিউবে ভাইরাল হয়ে যায়, এবং তার এই ভাইরাল হওয়া আরো কয়েক গুণ বেড়ে যায় যখন ওই সময়ের ট্রেন্ডিং ইউটিউবার প্রত্যয় হিরণ তাকে নিয়ে একটি মিউজিক ভিডিও বানায়, যেটা ওই সময়ে বাংলাদেশে তাকে রাতারাতি ব্যাপক জনপ্রিয়তা এনে দেয়। কিন্তু আজকে আমরা তার জনপ্রিয়তা নিয়ে এখানে কথা বলতে আসিনি, আমরা কথা বলতে এসেছি যে কি এমন কারণ আছে যে কারণে কাঁচা বাদামের মতো ভাইরাল হওয়া বহু মানুষ 2-1 মাসের জন্য ভাইরাল হয়ে ইন্টারনেট থেকে হারিয়ে যায়, আর রাজুদা, রিপন মিয়ার মতো গ্রামের মানুষেরা যাদের তেমন কোনো শিক্ষা দীক্ষা, ভালো ক্যামেরা সেটআপ, সুন্দর চেহারার মতো কিছু না থাকলেও তারা বছরের পর বছর ধরে নিজেদের জনপ্রিয়তা ইন্টারনেটে ধরে রাখে। আমি জানি এখন তোমাদের মনে প্রশ্ন আসছে যে আরে রিঙ্গো ভাই, আপনি যাদের কথা বলছেন তারা তো ইউটিউব ফেসবুকে কিভাবে ভাইরাল হতে হয় সেটা জানা তো দূরের কথা, তাদের এইসব বিষয়ে কোনো আইডিয়াই নেই, তাহলে তারা কিভাবে নিজেদের জনপ্রিয়তা ধরে রাখা কন্ট্রোল করতে পারবে? এগুলি তো তাদের ভাগ্য ভালো আছে বলেই হয়েছে। তোমাদের মনে যে প্রশ্নটা এসেছে সেটা একদমই লজিক্যাল, কিন্তু এই লজিক্যাল প্রশ্নের ভিতরেই এমন একটা উত্তর লুকিয়ে আছে যেটা বুঝতে পারলেই ভাই তোমার ভিডিওতে লাখ লাখ ভিউজ আসার প্রয়োজন হবে না। তুমি তোমার ছোট ইউটিউব চ্যানেল, ছোট ফেসবুক পেজেই একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে, এবং সেখান থেকে মোটামুটি লেভেলে ইনকামও জেনারেট করতে পারবে। তো দেখো ভাই, যারাই হঠাৎ করে ইন্টারনেটে ভাইরাল হয়, একটা বিষয় তাদের ক্ষেত্রে তুমি একটু খেয়াল করবে যে তারা কিন্তু তেমন কোনো প্রফেশনাল লোক হয় না, যেমন রাজুদা, রিপন মিয়া, ভুবন বাদ্যকর, তুরস্কের আইসক্রিমওয়ালা ইত্যাদি ইত্যাদি। কিন্তু অন্যান্য ভাইরাল হওয়া ব্যক্তিদের থেকে রাজুদা আর রিপন মিয়া এমন কিছু ভিন্ন পদক্ষেপ নিয়েছে যেগুলির কারণে তাদের টিকে থাকা এখনো পর্যন্ত সম্ভব হয়েছে। যেমন রাজুদা কিন্তু চাইলেই ভাইরাল হওয়ার পর কাঁচা বাদামের ব্যক্তির মতো বা অন্যান্য ভাইরাল হওয়া ব্যক্তিদের মতো নিজের পেশা ছেড়ে ভিডিও বানানোর পিছনে দৌড়াতে পারে, কিন্তু রাজুদা এখানেই আসল খেলাটা খেলে নিয়েছে, কারণ সে বুঝে গিয়েছে যে ভাইরাল হওয়ার মার্কেটে যারাই সেটার পিছনে দৌড়াবে তারা নিজের পেশা ও জনপ্রিয়তা দুটোই হারায়, যেমনটা সে অলরেডি ইন্টারনেটে বহু মানুষের ক্ষেত্রে দেখে ফেলেছে, যার কারণে সে ভাইরালিটির সুযোগ না নিয়ে সেটার পিছনে না দৌড়ে নিজের কর্মকে আরো শক্তভাবে আঁকড়ে ধরে আছে, যেটা তাকে ইনিশিয়ালি লাখ লাখ টাকা না এনে দিলেও কম্পাউন্ডিং এর হিসাবে একদিন সেটা তাকে এই ভাইরালিটির পিছনে দৌড়ানোর থেকেও আরো 10 গুণ বেশি ইনকাম জেনারেট করে দেবে। আর এই একই বিষয়টা রিপন মিয়াও বুঝার কারণে সে তার এলাকায় এখনো কাঠমিস্ত্রির কাজ চালিয়ে যাচ্ছে। আর ঠিক এই ভাইরাল হওয়ার পিছনে দৌড়ে ইউটিউবে এমন বহু চ্যানেল আছে যাদের চ্যানেলে লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার, ইভেন মিলিয়ন সাবস্ক্রাইবার থাকা সত্ত্বেও তারা যখন কোনো ভিডিও পাবলিশ করে তখন সেটাতে বহু কষ্টে 10,000 20,000 ভিউজ আসে। আর এরকমই আমি জানি তোমাদের মধ্যে অনেকেরই শর্ট চ্যানেল আছে যাদের শর্ট চ্যানেলে হঠাৎ একটা ভিডিওতে 1 লাখ 2 লাখ বা মিলিয়ন ভিউজ চলে এসেছে, কিন্তু এর পরের ভিডিওগুলোতে আর সেই পরিমাণ ভিউজ অনেক চেষ্টা করার পরেও আসছে না। আবার অনেকেই আছে যারা লং ভিডিও বানায়, তাদের হঠাৎ করে একটি ভিডিওতে অনেক ভালো পরিমাণ ভিউজ আসলে পরবর্তীতে তারা যখন ওই টাইপের ভিডিও বারবার দেয় তখনও তাদের ভিডিওতে ভিউজ আসে না। এখন তোমাদের এই সমস্যাটার সমাধান রয়েছে রাজুদা আর রিপন মিয়ার কাছে। আমি জানি তোমরা এখন অনেকেই এই কথা শুনে আমাকে পাগল বলতে পারো, কিন্তু এটাই সত্যি, কারণ এখন তোমাদের সিচুয়েশনটা একদমই সেই ভাইরাল কাঁচা বাদামের ব্যক্তির মতো, আর সেই সিচুয়েশন থেকে ওভারকাম করতে হলে তোমাদেরকে রাজুদা ও রিপন মিয়ার টেকনিক অবলম্বন করতে হবে। এখন সেই টেকনিকগুলো কি কি সেটা তো বলবোই, তবে একটা বিষয় তো তোমরা সবাই ভালোভাবে বুঝে গিয়েছো যে এক সময় কোনো মতে লো কোয়ালিটির ভিডিও দিয়ে কন্টেন্ট বানানো সম্ভব থাকলেও বর্তমান সময়ে হাজারো কম্পিটিশনের মধ্যে আর সেটা সম্ভব না। তাই তোমাদের উচিত আমার ডেসক্রিপশন অথবা পিন কমেন্টে দেওয়া লিংকে ক্লিক করে সরাসরি হিটপাও বিগপিয়া এর সফটওয়্যারের ওয়েবসাইটে এসে এখানে নিচে ফ্রি ডাউনলোডে ক্লিক করে প্রথমে সফটওয়্যারটি ডাউনলোড করে ওপেন করলে এখানে অনেক ধরনের অপশন দেখতে পাবে, যেমন ভিডিও ইনহ্যান্সার, এআই কালার, ভিডিও রিপেয়ার, এআই টুল বক্স। তো আমাদের ভিডিও হাই কোয়ালিটিতে ইনহ্যান্স করার জন্য এই ভিডিও ইনহ্যান্সারে ক্লিক করব, এরপর আমরা ইম্পোর্টে ক্লিক করে আমাদের সেই নির্দিষ্ট ভিডিওটি চুজ করে ফেলবো। এখানে ডান পাশে দেখবো ভিডিওটিকে হাই কোয়ালিটিতে রিপেয়ার করার জন্য অনেকগুলো অপশন আছে, সেখান থেকে সবার উপরের অপশনটাতে ক্লিক করলে প্রিভিউ দেখতে পাবে যে তোমাদের সেই লো কোয়ালিটির ভিডিওটি হাই কোয়ালিটিতে আপস্কেল হয়েছে, আর এই ভিডিওটিকে আরো হাই কোয়ালিটি করার জন্য এই ভিডিওর কোয়ালিটি রিপেয়ার মডেলটিতে আবার প্রিভিউতে ক্লিক করলে এটা আরো হাই কোয়ালিটিতে কনভার্ট হয়ে যাবে। এরপর ভিডিওটি এক্সপোর্ট করার জন্য নিচের দিকে রেজুলেশন সিলেক্ট করে ভিডিওটি এক্সপোর্ট করে ফেলতে পারবে। তো রাজুদা ও রিপন মিয়ার টেকনিক অবলম্বন করতে হলে তোমাদেরকে
বেশি কষ্ট করতে হবে না। সেটার জন্য তোমাদেরকে সিম্পল এই 3টা বিষয়ের উপর খেয়াল রাখলেই হবে। নাম্বার 1, যদি তোমাদের চ্যানেলে কোন একটা শর্ট ভিডিওতে বা লং ভিডিওতে হঠাৎ করে এভারেজের থেকে বেশি পরিমাণ ভিউজ চলে আসে, তখন তোমাকে ওই ভিডিওটার অডিয়েন্স রিটেনশনের যে গ্রাফ রয়েছে সেটা চেক করতে হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার এই ভিডিওটার অডিয়েন্স রিটেনশনের গ্রাফ। এখন এই অডিয়েন্স রিটেনশনের গ্রাফটা বোঝার জন্য তোমরা যদি অল্প কয়েকটা মিনিট সময় মনোযোগ দিয়ে ব্যয় করো, তাহলে এখান থেকে তুমি এমন কিছু জানতে পারবে বা বুঝতে পারবে যেটা হয়তো তোমার কন্টেন্ট ক্রিয়েশনের জার্নির রাস্তা অন্য লেভেলে নিয়ে যেতে পারে। যেমন আমার এই ভিডিওটির এই অংশে তোমরা দেখতে পাচ্ছ যে এই গ্রাফগুলো একটু উপরে উঠে যাচ্ছে। এখন আমি যদি এই অংশের ভিডিওটা প্লে করে বোঝার চেষ্টা করি যে গ্রাফের উপরের দিকে উঠে যাওয়া অংশে আমি কি বলেছি, তাহলে কিন্তু আমি এক্সাক্ট বুঝতে পারছি যে এই ভিডিওটার মধ্যে আমার কোন কোন কথাগুলো অডিয়েন্সদের বেশি প্রভাবিত করছে আমার ভিডিওটি দেখার জন্য। যখন তোমাদের চ্যানেলের একটা ভিডিওতে ভিউজ আসবে, তখন সেই ভিডিওর মধ্যে কিন্তু তোমরা এই ধরনের গ্রাফ দেখতে পাবে। এই গ্রাফগুলো দেখে তুমি বোঝার চেষ্টা করবে তোমার ভিডিওর মাঝখানে কোন টাইপের কথাগুলো বা কি এমন জিনিস রয়েছে যেটা এই অংশগুলোতে মানুষকে হুক করে রেখেছে। সেটা হতে পারে তোমার ভালো এডিটিং, ভালো স্টোরি টেলিং অথবা অন্য কিছু। যেটাই তুমি বুঝতে পারবে সেটাই তুমি এরপর থেকে তোমার প্রতিটি ভিডিওতে অ্যাপ্লাই করার চেষ্টা করবে। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এটা কি এমন জিনিস যে এই ছোট্ট একটা কাজ করলেই পরবর্তীতে আমাদের ভিডিওগুলোতে ভালো রেজাল্ট পাওয়া যাবে? সেটার উত্তরই লুকিয়ে আছে 2 নাম্বার বিষয়ের উপর। আসলে অধিকাংশ ক্ষেত্রে একটি ভিডিওতে মানুষ ততক্ষণই হুক হয়ে থাকে যতক্ষণ সেই ভিডিওতে ভালো স্টোরি টেলিং থাকে। এখানে ভালো স্টোরি টেলিং বলতে যে শুধু ভয়েস ওভার ওয়ালা ভিডিওর কথা বোঝাচ্ছি এরকম না। ভয়েস ছাড়াও এমন বহু ভিডিও আছে যেগুলিতে কথা ছাড়াই মানুষকে অনেক কিছু ফিল করানো যায়। আর এটাই হলো স্টোরি টেলিং এর সেই পাওয়ার যেটা একজন মানুষকে 1-2 ঘন্টার পডকাস্টের মধ্যে ধরে রাখে, যেটা একজন মানুষকে 2-3 ঘন্টার মুভির মধ্যেও শক্তভাবে ধরে রাখে। এখন এই গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে যদি আমি এই ভিডিওতে বিস্তারিত কথা বলতে যাই, তাহলে এই ভিডিওটার বিষয় অন্যদিকে চলে যাবে। তাই তোমরা এই ভিডিওটি শেষ করে এই ভিডিওটা অবশ্যই দেখে নিবে। আর এবার নাম্বার 3 তে তোমাদের সেসব কোয়েশ্চেনের আনসার দেওয়া হবে যেগুলি তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে করেছিলে। আসলে ভাই এই ভিডিওতে এত পরিমাণ কমেন্ট এসেছে যে আমি অনেকের ভালো ও কাজের প্রশ্নগুলো নিতে হিমশিম খেয়ে গেছি। তাই আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারো প্রশ্ন যদি না নেওয়া হয় তাহলে মন খারাপ করবে না। তোমরা এই ভিডিওতে কমেন্ট করো, আমি এখন থেকে আমার প্রতিটি ভিডিওতেই তোমাদের কমেন্টের রিপ্লাই আমার ভিডিওর মাধ্যমে দেব। তো সেই ভিডিওতে হ্যালো 1 নামের একজন কমেন্ট করেছিলেন যে পিক্সেল ল্যাবের বিভিন্ন অংশের কাজ এবং সুন্দর থাম্বনেল তৈরি করার কাজ নিয়ে একটি ভিডিও চাই। তো এই বিষয়ে একদম বিস্তারিত, অর্থাৎ যে ব্যক্তি জীবনে কোনোদিন থাম্বনেল তৈরি করেনি তার জন্য প্রফেশনাল থাম্বনেল কিভাবে তৈরি করতে হয় সেটা শিখিয়েছি আমি আমার এই ভিডিওতে, যেটার ভিউজ দেখলেই তোমরা বুঝতে পারবে যে এই ভিডিওটা আসলে কতটা ইনফরমেশনাল ছিল। তাই যারা এই ভিডিওটি দেখোনি তারা এই ভিডিওটি শেষ করে এই ভিডিওটা অবশ্যই দেখে নিবে। এরপর শান্ত নামের একজন কমেন্ট করেছেন উনি যদি যে কোনো চ্যানেলের ভিডিও ডাউনলোড করে ওনার ভয়েস দিয়ে এডিট করে তাহলে কি কপিরাইট আসবে? আসলে ভাই এরকম করে যদি আপনি কারো কাছ থেকে কপিরাইট নাও পান তাহলে ইউটিউব আপনাকে ধরে যে কোনো সময় তাদের প্ল্যাটফর্ম থেকে বের করে দেবে, এবার সেটা স্ট্রাইক দিয়ে হোক অথবা মনিটাইজেশনের সময় রিইউজড কন্টেন্ট দিয়ে। তাই এসব কিছুর পিছনে সময় নষ্ট না করে নিজের স্কিলস ডেভেলপমেন্টের পিছনে সময় দেন। এরপর আশিক ঘোষ নামের একজন প্রশ্ন করেছেন তিনি কৃষি ভিডিও আপলোড করেন, তো সেটার জন্য তার ভিডিওর ক্যাটাগরি কি দিলে ভালো হবে? তো ভাই আপনি আপনার ভিডিওগুলোর জন্য এডুকেশন অথবা পিপল এন্ড ব্লগ এই দুইটার মধ্যে যে কোনো একটা ক্যাটাগরি দিতে পারেন। এরপর আলোর দিশা অফিসিয়াল চ্যানেল থেকে কমেন্ট করেছেন যে ওনার চ্যানেল ফ্রিজ হয়ে গিয়েছে, সেটা আনফ্রিজ হতে কতদিন সময় লাগবে? আসলে আপনার প্রশ্নটা শুনে আমার অনেক হাসি পাচ্ছে, কিন্তু নতুন অবস্থায় এইরকম প্রশ্ন মনে আসা একদমই স্বাভাবিক। দেখেন এটা কোনো ফ্রিজ থেকে বের করা বরফের টুকরা না যে এটা গলে যেতে সময় লাগবে বা জমে যেতে সময় লাগবে। এটা হলো আপনার ইউটিউব চ্যানেল, এখানে আপনার স্কিলস শুধুমাত্র ম্যাটার করে। আপনার চ্যানেল ফ্রিজ হয়ে গেছে সেটার কারণ যেমন আপনার স্কিলস নেই, ঠিক তেমনি আপনার চ্যানেলটা আবার আনফ্রিজ হবে কিনা সেটাও ডিপেন্ড করবে আপনি কতটুকু স্কিলস নিয়ে আপনার চ্যানেলে কাজ করছেন। আর আপনার জন্য আমি একটা সাজেশন দিতে পারি, সেটা হলো আপনি আমার স্টুডেন্ট হিসাবে আমার সাথে যোগ দিয়ে ফেলেন। আর তোমরাও চাইলে আমার স্টুডেন্ট হয়ে আমার থেকে প্রতিদিন গাইডেন্স নিতে পারবে। আমি তোমাদেরকে বিভিন্ন বিষয়ে প্রতিদিন গাইডেন্স দেবো। যেমন ধরো আজকে তোমরা একটি ভিডিও এডিটিং করতে বসলে, বা আজকে তোমার চ্যানেলের জন্য কোন বিষয়ে ভিডিও বানালে ভিউজ আসার সম্ভাবনা বেশি বা সেটা তোমার চ্যানেলের জন্য অনেক ভালো হবে সেটা বুঝতে পারছো না। তো সেই সময় তোমরা কোন বিষয়ে ভিডিও বানাবে বা কিভাবে ওই ভিডিওটা এডিট করলে তোমাদের চ্যানেলের জন্য ভালো হবে বা ওই ভিডিওর স্ক্রিপ্ট লেখার সময় কি করবে, এক কথায় তোমার দৈনন্দিন যত ধরনের হেল্প দরকার তুমি সেই প্রত্যেকটা বিষয়ের জন্য আমার কাছ থেকে ফিডব্যাক নিতে পারবে, হেল্প নিতে পারবে। তাই যারা আমার স্টুডেন্ট হতে আগ্রহী তারা আমাকে আমার ফেসবুক পেজের মাধ্যমে মেসেজ করে জানাতে পারে। আর আগে বলে রাখি এটা কিন্তু কোনো প্রকার কোর্স না, এটা সম্পূর্ণ একটা হেল্প সেন্টারের মতো। আর গত ভিডিওতে তোমরা যে পরিমাণ কমেন্ট করেছিলে সেটা দেখে আমি সত্যি মুগ্ধ হয়ে গেছি। তাই আগামী ভিডিওতে আমি আরো বেশি করে তোমাদের প্রশ্ন নেওয়ার চেষ্টা করব যাতে তোমাদের প্রবলেম আমি আরো ভালোভাবে সলভ করতে পারি। সেজন্য তোমরা এই ভিডিওতে তোমাদের সমস্যাগুলো আরো বেশি বেশি কমেন্ট করে জানাও। আর তোমাদের যাদের শর্ট ভিডিওতে হঠাৎ করে 2-1000 ভিউজ আসার পর একদমই ভিউজ আসা বন্ধ হয়ে যায় তারা এই ভিডিওটা অবশ্যই দেখবে। দেখা হচ্ছে সেই ভিডিওতেই।